ভালো, ভালো হলে তো ভালো, সবকিছু ভালো লাগবে। আচ্ছা, তোমাদের মনে হয় পরীক্ষা আছে, আইসিটি এর পরীক্ষা আছে কত, চতুর্থ থেকে ষষ্ঠ অধ্যায় মনে হয়, তাই না? আমাদের যে তিনটা চ্যাপ্টার আছে, 4 থেকে 6 মনে হয়, তাই না? আচ্ছা, ঠিক আছে। যাক, হ্যাঁ, 4, 5, 6 আছে, বুঝতে পারছি। তো তৃতীয় অধ্যায় তো আমরা মোটামুটি পড়ছি, কিছু বিষয় বাকি আছে। এনকোডার ডিকোডারের একটু কনসেপ্টটা একটু আজকে একটু পড়ানোর পরে দেখি আমরা চতুর্থ অধ্যায় আসলে শিফট করতে পারি কিনা, আর কি যতটুকু করা যায়। তো যাই হোক, আমার স্ক্রিনটা কি দেখা যায় দেখো তো? ওকে, সমস্যা নেই। আচ্ছা, আমি একটু দেখতেছি। হ্যাঁ, সৌদা জয়েন করছে অনেকদিন পরে। এনকোডার, আচ্ছা, এনকোডার, এনকোডার জিনিসটা কি? আচ্ছা, তার এনকোড জিনিসটা বলার আগে একটু আমি বলি যে আমরা যে কম্পিউটারকে কোনো ইনফরমেশন দেই, তাই না? কম্পিউটার যে ইনফরমেশন অনুযায়ী কাজ করে, সে তো আমাদের মতো কিন্তু কোনো ভাষা বোঝে না, তাই না? কম্পিউটার কি বোঝে? শুধু ধরো যে জিরো জিরো এবং ওয়ান বোঝে। এখন জিরো ওয়ান এবং যে বুঝতেছে, সো জিরো ওয়ানের ইয়েটা কি, তোমার হচ্ছে এটা হচ্ছে বাইনারি ডিজিট বা বিট। আমরা হচ্ছে বাইনারি ডিজিট কে সংক্ষেপে কিন্তু বিট বলি না, তাই না? BINA আর বাইনারি ডিজিট, এটাকে বিট বলতেছি। এখন কম্পিউটার তো হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, জিরো এবং ওয়ান যেটা, এটা কি কিন্তু কম্পিউটার বুঝবে, এটার বাইরে কিন্তু অন্য কোনো কিছু বুঝবে না। সাপোজ আমি যদি তাকে কম্পিউটারকে 3+4 এই রেজাল্টটা আমি তাকে আউট মানে ইনপুট দেই, সে কি করবে আমাকে 7 যে দেখায়, এই যে 3 বা 4, 3 বা 4, এটা কি কম্পিউটার আসলে বোঝে? 3ও বোঝে না, 4ও বোঝে না। বা 7 যে আমাকে আউটপুট দিবে, সে 7ও কিন্তু বুঝবে না। তাহলে 3 আর 4 কিভাবে আসলে সে প্রসেসটা করবে? 3 আর 4 এর প্রসেসটা হবে যে ধরো তিনের কি বাইনারি নাম্বার আছে না? তিনের বাইনারি কত? 0, 1, 1। আর 4-এর বাইনারি কত? 1, 0, 0। তো এই যে যখন আমি 3 আর 4 যোগ করতে দিব কম্পিউটারকে, তো কম্পিউটার 3 কে 0, 1, 1-এ কনভার্ট করে নিবে, 4 কে 1, 0, 0-তে কনভার্ট করে নিবে। এই যে কনভার্ট যে করে নিচ্ছে, এই কনভার্টটা কে করতেছে? এই কনভার্টটা করতেছে সেই সেই ব্যক্তিটার নাম হচ্ছে তোমার এনকোডার। মানে আমি যে আমি এজ এ মানুষ হিসেবে আমি কম্পিউটারকে কিছু কি দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি, কিছু সংখ্যা দিচ্ছি, এর এটা কম্পিউটারকে দিচ্ছি, কিন্তু কম্পিউটার কিন্তু সেটা বুঝবে না। তো আমি মানুষ এবং কম্পিউটারের মাঝামাঝি এমন কিছু একটা বিষয় অবস্থান করে বা এমন কিছু একটা জিনিস থাকে যেটা আমার ভাষাকে বা আমার ইনফরমেশনকে কি করে, কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তো এই জিনিসটা হচ্ছে তোমার এনকোডার। তাহলে আমরা বলতে পারি কি, এনকোডার এক ধরনের সার্কিট বা ডিজিটাল বর্তনী, যেটা কি মানুষের বিভিন্ন ধরনের চিহ্ন, টেক্সট, এগুলোকে তোমার ডিজিটাল সিস্টেমের বা কম্পিউটারের সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে। তো এটাকে আমরা যদি একটা ছোট্ট মানে ডায়াগ্রামের আগে যদি একটু এটাকে সাধারণ সংকেতের মতো করে দেখানোর চেষ্টা করি, ধরো এই যে এটা হচ্ছে তোমার একটা ইয়ে যে মানুষের ভাষা, মানুষের ভাষা ধরো যে এই জিনিসটা কি দিলাম, মানুষের ভাষা। তো এখান থেকে আমি কোন একটা ইনপুট ধরো যে এখানে কম্পিউটারকে দিব, মানে সেটা তো কম্পিউটারের কাছে যাবে, কম্পিউটার। এখন ধরো এই মাঝখানে কে থাকবে, এনকোডার থাকবে, মাঝখানে এনকোডার। এই মানুষের ভাষাকে এনকোডার কি করবে, কম্পিউটারের বোধগম্য ভাষা, কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করবে। তো বিষয়টা কি বোঝা গেছে? আচ্ছা, এখন হচ্ছে তোমার আমার স্ক্রিনটা গেল কোথায়, সরি,
এখন হচ্ছে কি, এনকোডারের কিছু ইনপুট থাকবে, কিছু আউটপুট থাকবে। তো এনকোডারের ইনপুট আর আউটপুটের বিষয়টা কিভাবে আমরা একটু জাস্টিফাই করব বা একটু দেখার চেষ্টা করব। দেখি, এনকোডারে ধরো এটা হচ্ছে এনকোডার, এখানে কিছু ইনপুট আসবে, দেখো এনকোডারের ইনপুট, আর এখান থেকে বের হবে কি আউটপুট। এনকোডার আউটপুট। এখন ইনপুট কত হবে আর আউটপুট কত হবে একটু খেয়াল করি। এনকোডার, এখন ধরো আমার যদি এনকোডারের আউটপুট কি হয়, এন হয়, এনকোডারের আউটপুট যদি কি হয়, আউটপুট হচ্ছে ধরো এন হয়, আউটপুট যদি এন হয়, এনকোডারের ইনপুট হবে, এনকোডার ইনপুট হবে 2 টু দি পাওয়ার এন। আমার এনকোডারের আউটপুট যদি কি হয়, এন সংখ্যক হয়, তাহলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার এন। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি, ধরো একটা এনকোডারের কি আউটপুট যদি আমার, আচ্ছা আচ্ছা, এনকোডারের যদি আমার কি হয়, আউটপুট যদি ধরো 2 হয়, এন এর সংখ্যা মনে করো যে 2, মানে আউটপুট হচ্ছে 2, তাহলে আমার ইনপুট কি হবে, একটু একজন কেউ একজন বলো তো। এটা হচ্ছে এনকোডার, এটা হচ্ছে এনকোডার, আমার এনকোডারের আউটপুট হচ্ছে 2, তাহলে এনকোডারের ইনপুট কি হবে, আমি এখানে বলে দিছি কি এনকোডারের আউটপুট হচ্ছে আমার এন, আর আউটপুট যদি এন হয়, ইনপুট কি হবে 2 টু দি পাওয়ার এন। তাহলে এখন একটু বললাম আউটপুট হচ্ছে আমার 2 আছে, তাহলে ইনপুট কি হবে 2 টু দি পাওয়ার এন এর জায়গায় 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ আমার কি হবে, ইনপুট হবে তোমার 4। আউটপুট যদি আমার 2 হয়, ইনপুট হবে আমার 4। তো এই যে যেই এনকোডারের 4টা ইনপুট আর 2টা আউটপুট, 4টা ইনপুট আর 2টা আউটপুট, এই এনকোডারকে বলা হয় তোমার 4 টু 2 লাইন এনকোডার, 4 টু 2 লাইন এনকোডার, 4 টু 2 লাইন এনকোডার। মানে কি, 4টা লাইন থেকে আমার 2টা লাইন পাচ্ছি, বা 4টা ইনপুট থেকে 2টা আউটপুট পাচ্ছি, অথবা আমরা এভাবে বলতে পারি 4টা ইনপুট থেকে 2টা আউটপুট পাচ্ছি। এখন আউটপুটে কি পাবো, 0 অথবা 1 পাবো। তো এইটাই হচ্ছে আমার কি এনকোডারের বেসিক কনসেপ্ট। এনকোডারের বিভিন্ন ব্যবহার আছে, বৈশিষ্ট্য আছে, ব্যবহারগুলো আমরা বই থেকে ইনশাল্লাহ দেখে নিব। তো বিভিন্ন, আচ্ছা এখানে একটা বলি, এই যে আমি যে এখানে উদাহরণ দিয়েছিলাম যে মানুষের ভাষা বা বোধগম্য ভাষাকে এনকোডার কি করে কম্পিউটার, মানুষের ভাষাকে এনকোডারটা কি করে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। সাপোজ ধর আমি যখন একটা কম্পিউটারকে ইনপুট দিই, তো ইনপুট দেওয়ার ক্ষেত্রে ইনপুট ডিভাইস গুলো কি কি হতে পারে, যেমন কিবোর্ড, মাউস বা এগুলো দ্বারা কম্পিউটারকে ইনপুট দিই। এখন তাহলে এনকোডারটা আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে তাহলে আমরা কি বলতে পারি, এনকোডারটা কোথায় তাহলে ব্যবহার হতে পারে, কিবোর্ড বা মাউস ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হতে পারে। কারণ আমি ধরো যে কিবোর্ডের মাধ্যমে 3 প্রেস করতেছি, এখন কম্পিউটারের কাছে যাচ্ছে কি 0 1 1, তো মাঝখানে এই তোমার ধর কিবোর্ডের সাথে এনকোডারটা কানেক্ট থাকে। আচ্ছা, তো মানুষের ভাষাকে যখন এনকোডারটা কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করতেছে, এখন ধর আমি কম্পিউটারকে কি করতেছি, ইনপুট দিচ্ছি, কিসের মাধ্যমে, ইনপুট ডিভাইসের মাধ্যমে, আমার কিবোর্ড বা মাউস ইত্যাদির মাধ্যমে ইনপুট দিচ্ছি। তাহলে এই যে ইনপুট ডিভাইসের সাথে কি হচ্ছে আমার, এই ধরো যে এনকোডার গুলো ব্যবহার হচ্ছে, মানে এগুলো যেহেতু মানুষের বোধগম্য ভাষা রূপান্তর করবে, তাহলে মানুষ কম্পিউটারকে ইনপুট দেয় কিসের মাধ্যমে, ইনপুট ডিভাইসের মাধ্যমে, তাহলে ইনপুট ডিভাইসের সাথে অবশ্যই এনকোডার কি থাকে, কানেক্ট থাকে বা ব্যবহৃত হয়। এরকম বেশ কিছু ব্যবহার রয়েছে, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বা বিভিন্ন কোডে রূপান্তর করে, এরকম বেশ কিছু ব্যবহারগুলো আমরা কোথা থেকে দেখবো, বই থেকে দেখে নেওয়ার চেষ্টা করব। এখন এনকোডারের কিছু বৈশিষ্ট্য আছে, এনকোডারের বৈশিষ্ট্যটা কি, তো একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সব ইনপুট কি হয় না,
সব ইনপুট একই সাথে শূন্য অর্থাৎ জিরো হতে পারবে না। মানে ধরো যে আমার যে চারটা এই যে 4 to 2 লাইন, এই যে আমি যে 4 to 2 লাইন এনকোডারের কথা বললাম, ধরো যে এই যে এটার কথা বললাম, এখানে আমার চারটা ইনপুট আর দুইটা হচ্ছে আউটপুট। এই যে চারটা ইনপুটের মধ্যে যে আমি ধরো চারটা ইনপুট থাকবে, ধরো যে এনকোডার 0 মানে 1 2 3 এরকম ধরো যে চারটা ইনপুট, এই চারটা ইনপুটের সবগুলো একই সাথে কি হতে পারে না, শূন্য হতে পারে না। তারপর আরেকটা কি হতে পারে আমার, আরেকটা যে একটি ইনপুট যদি এক হয়, এক অথবা ওয়ান যদি হয়, তাহলে বাকি ইনপুট কি হবে, শূন্য হবে। কথাটা কি, সব ইনপুট একসাথে শূন্য হতে পারবে না, এবং আরেকটা কি, একটা ইনপুট ওয়ান হলে বাকিগুলো শূন্য হবে। সবগুলো একসাথে হবে, একটা ইনপুট ওয়ান হবে বাকিগুলো শূন্য হবে, কিন্তু সবগুলো কখনো শূন্য হবে না। তাহলে আমরা একটু 4 to 2 লাইন এনকোডারের একটু তোমার ট্রুথ টেবিল বা একটু তোমার ডায়াগ্রামটা দেখার চেষ্টা করি। তো ডায়াগ্রামটা যদি একটু দেখতে চাই, তাহলে ধরো যে একটু আচ্ছা, ডায়াগ্রামের আগে আমরা একটু ইয়েটা দেখি, এই তোমার ট্রুথ টেবিলটা দেখার চেষ্টা করি। ধরো এখানে ধরো যে কি, এই জায়গাটা হচ্ছে তোমার ইনপুট, এটা হচ্ছে ধরো আউটপুট। এখন ধরো যে আমরা এটা কোনটা দেখতেছি, 4 to 2, অর্থাৎ চারটা ইনপুট থাকবে, দুইটা আউটপুট থাকবে। ধরো যে এই যে একটা ঘর, দুইটা ঘর, তিনটা, চারটা, আর আউটপুট হচ্ছে দুইটা। এখানে D0, D1, D2, D3, আউটপুট ধরো যে এ এবং বি। এখানে এখন হচ্ছে কি করি, ঘর করি, একটা ঘর, দুইটা ঘর, তিনটা, আর আচ্ছা এই চারটা ঘর আছে ধরো। আচ্ছা, এখন আমরা একটু কি বলছি, যে সবগুলো আমার কি হতে পারবে না, জিরো হতে পারে। এই যে এই অংশটুকু হচ্ছে আমার ইনপুট, এই অংশটুকু হচ্ছে আমার ইনপুট, আর এই অংশটুকু হচ্ছে আমার আউটপুট। দেখি, তাহলে D0 যদি আমার ওয়ান হয়, বাকিগুলো জিরো হবে। আমার সবগুলো জিরো হবে না, কিন্তু একটা ওয়ান হলে বাকিগুলো জিরো হবে। তারপরটা ধরো যে এখানে কি হবে, ধরো যে আমি D0টা জিরো, D1টা ওয়ান, D2টা জিরো, D2টা মানে D3টা জিরো। তারপরে এই লাইনটা D0 লাইনটা হচ্ছে জিরো, D1 লাইনটা জিরো, D2 লাইনটা হচ্ছে কি ওয়ান, আর D3 লাইনটা জিরো। D0 জিরো, D1 জিরো, D2 জিরো, D3টা ওয়ান। এখন খেয়াল করো, আমার যদি এই প্রথম যে কম্বিনেশনটা আছে, যে D0 ওয়ান, D1 জিরো, D2 জিরো, D3 জিরো, এই ক্ষেত্রে আমার আউটপুট কি হবে, A0, B0। তারপরে এই যে কম্বিনেশনটা আছে আউটপুটের ক্ষেত্রে, 0 1 0 0, এইটা কি হবে তোমার 0 1। তারপরে কম্বিনেশনের ক্ষেত্রে আউটপুট কি হবে, ধরো যে এ হচ্ছে ওয়ান হইতে পারে, বি জিরো হইতে পারে। তারপর এই কম্বিনেশনের ক্ষেত্রে আমার এ ওয়ান হইতে পারে, বি ওয়ান হইতে পারে। এটা আমরা একটু চিত্রের সাহায্যে একটু দেখার চেষ্টা করব, মানে ডায়াগ্রামটা দেখব। ডায়াগ্রামটা কি, ধরো চারটা লাইন, 1 2 3 4। একটা ধরো যে D0 লাইন, D1 লাইন, D2 লাইন, D3 লাইন। এখন কি আমার এ এবং বি আউটপুট হবে,
তাহলে একটা এ এবং বি এর ক্ষেত্রে দেখো তো, এখানে এ 0 বি 0 আর ডি হচ্ছে আমার, মানে ইনপুট গুলোর ক্ষেত্রে যদি বলি D01 D10 D20 D30, তাহলে আমরা একটা ইয়ে নিতে পারি এরকম, ধরো যে এর ক্ষেত্রে D2 এবং D3 কোথায় গেল, এই যে D2 থেকে একটা লাইন টানলাম, D3 থেকে একটা লাইন টানলাম, এই দুটো ধরো অর গেটের মাধ্যমে ধরো যে আমরা কি করলাম, আউটপুট হিসেবে দেখালাম। আর একটা হতে পারে তোমার D1 থেকে একটা লাইন টানছি, তারপরে ধরো যে এটা কোথায় থেকে, আর একটা হচ্ছে D3 থেকে আর একটা লাইন টানছি, দেখি, আচ্ছা তোমার বি। এখানে মিন টার্মটা আমরা এটা যদি শর্টে দেখি, দেখো মানে শর্টকাট যদি আমরা ডায়াগ্রামটা দেখি এরকম হবে, যে এটা একটা এনকোডার, ধরো যে এরকম আমার চারটা ইনপুট গেছে, D0 D1 D2 সরি D3, আউটপুট কি এ, আউটপুট হচ্ছে বি। এখন এই যে মিন টার্ম তোমার, আমার যদি এইটা থেকে একটু খেয়াল করি এবং আমরা যদি এই কি বলবো এটা তোমার ট্রুথ টেবিলের দিকে যাই, আমরা এর দিকে একটু খেয়াল করি, তো এর দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে যে ধরো এই যে যেটা পাইছি এ কার 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 সাথে আছে, D2 একটা ইনপুট নিছি, D3 একটা ইনপুট, D2 যোগ এটা অর গেটের মাধ্যমে কানেক্টেড আছে D3। তারপরে যদি বি এর কথা বলি, বি তাহলে দেখো যে কোনটার সাথে কানেক্টেড, D1 লাইনের সাথে এবং D3 লাইনের সাথে, D1 লাইনের সাথে এবং D3 লাইনের সাথে। এটা হচ্ছে তোমার 4 to 2, 4 গুণন 2 অথবা 4 to 2 লাইন এনকোডার এটা। আর এটা হচ্ছে লজিক সার্কিট। এখানে আমরা যদি ইয়ের কথা বলি, দেখো ডি, এখানে দেখো D0 যখন 1, বাকি তোমার কি হলো D1 D2 এবং D3 হচ্ছে আমার কি, D3 হচ্ছে কি হয়ে গেছে, D3 হচ্ছে 0। আচ্ছা হয়ে গেল, কিন্তু মুছে যায় কেন খালি, আচ্ছা তারপরে লাইনে কি আছে, D01 সরি D00 D11, তাহলে বাকিগুলো কি 0 হয়ে যাবে। তারপরেরটাতে আছে দেখো D00 D10 D21 এবং D30, তারপর D00 D10 D20 D31। তো আমার কথা কি ছিল যে ইনপুট যে কোনো একটা যদি 1 হয় বাকি ইনপুট গুলো 0 হবে। আমার কথাটা ছিল কি যে সবগুলো কখনো 0 হবে না, তুমি বলতে পারো যে আমি তো সবগুলো 0 দিব না, এটা 0 হবে না, যে কোনো একটা লাইন কি থাকবে আমার অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ যে কোনো একটা ইনপুট 1 হতে হবে, হয় ডি D0 টা 1 হতে হবে, অথবা D2 টা 1 হতে পারে, অথবা D2 টা হতে পারে, অথবা D3 টা, মানে যে কোনো একটা 1 হবে। এজন্য বলা হয়েছে যে এনকোডারে অনেকগুলো ইনপুট থাকে যার মধ্যে একটা মাত্র অ্যাক্টিভ থাকে, অর্থাৎ যে কোনো মুহূর্তে একটা মাত্র ইনপুট 1 এবং বাকি সব ইনপুট 0 হবে। আচ্ছা, এনকোডারের যে ট্রুথ টেবিলটা আমরা দেখতেছি, দেখো এনকোডারের ট্রুথ টেবিলের দিকে একটু খেয়াল করে দেখো, যে ইনপুটের যত নাম্বার লাইনে 1 হবে, ইনপুটের যত নাম্বার লাইনে 1 হবে, আউটপুট লাইন তত এর বাইনারি মান হবে আউটপুট লাইন, তত এর বাইনারি মান হবে আউটপুট লাইন। কত দেখো তো, এটা হচ্ছে 0 নাম্বার লাইন, এটা কি 0 নাম্বার লাইন, এটা হচ্ছে 1 নাম্বার লাইন, এটা হচ্ছে 2 নাম্বার লাইন এবং এটা 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার লাইন। দেখো এটা যদি 0 নাম্বার লাইন হয়, এটা যদি 1 নাম্বার লাইন হয়, এটা যদি 2 নাম্বার লাইন হয়, এটা যদি 3 নাম্বার লাইন হয়, অর্থাৎ তত নাম্বার।
মানে ধরো যে আমি যদি এটা আবার এরকম করি 1 2 3 4 মানে চারটা তো লাইন, তাহলে খেয়াল করো D0 মানে আমার ভ্যালুটা হচ্ছে D0 নাম্বার লাইনটা কি আছে, অ্যাক্টিভ আছে। তো তা এবং কত নাম্বার লাইনের ইনপুট, যত নাম্বার লাইনে 1 আছে এটা হচ্ছে কত নাম্বার লাইনে, 0 নাম্বার লাইনে, তত এর বাইনারি মান, কত এর বাইনারি মান 0, এটা যেহেতু 0 নাম্বার লাইন তাহলে তাও দেখো তো 0 0, তত এর বাইনারি আউটপুট না, এও 0 বিও 0। তারপরটা খেয়াল করো তো, এটা কত নাম্বার লাইন, 1 নাম্বার লাইন, ইনপুট হচ্ছে D1 নাম্বার লাইন, যেহেতু D1 নাম্বার লাইনটা অ্যাক্টিভ আছে আমার আউটপুটের ভ্যালুটা কত দেখো তো 1। মানে আমি যদি চিন্তাটা এইভাবে করি, দেখি আমি পরের আর একটা একটু মনে হয় তোমাদের একটু আহ, মাথার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে মনে হয়। দেখো আমি একটু বোঝানোর চেষ্টা করি, ধরো যে এটা 0 নাম্বার লাইন, এটা 1 নাম্বার লাইন, এটা হচ্ছে 2 নাম্বার লাইন, এটা হচ্ছে 3 নাম্বার লাইন, আউটপুট ধরো যে এ বি। আমি যদি চিন্তা করি এটা হচ্ছে ধরো যে 0 নাম্বার লাইনটা অ্যাক্টিভ আছে, বাকিগুলো 0। তাহলে আমার, আমি যদি সচরাচর একটু বোঝানোর জন্য বলি, ধরো যে 0 এটা হচ্ছে যেহেতু 0 নাম্বার লাইন, 0 এর বাইনারি ভ্যালু কত, 0 0। তারপরে ধরো যে এটা 0 1 0 0, এটা ধরো যে আমার কয় নাম্বার লাইন, এটা হচ্ছে 1 নাম্বার লাইন, এখন 1 এর বাইনারি ভ্যালু কত, 0 1। আবার দেখো যে এটা কত, ধরো যে D2, মনে করো এটা হচ্ছে 1, এটা কয় নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, এখন 2 কত তোমার হচ্ছে ইয়ের ভ্যালু কত, 2 এর হচ্ছে বাইনারি ভ্যালু কত, 1 0। তারপরে ধরো যে এইটাতে আসি, এটা হচ্ছে 3 নাম্বার লাইন, 3 নাম্বার, 3 এর বাইনারি ভ্যালু কত, 1 1। তার মানে আমরা একটু দেখতে পাচ্ছি যে এনকোডারের এই যে সত্য সারণী থেকে দেখা যাচ্ছে যে ইনপুটের যত নাম্বার লাইন 1 হবে, এর বাইনারি 1 হবে, তত এর বাইনারি মান হবে আউটপুট লাইন, তত এর বাইনারি মানে হবে আউটপুট লাইনে। যেমন সত্যক সারণীতে D0 লাইনে 1 আছে, কি বলছে, D0 লাইনে 1 আছে, তাই এর, তাই 0 এর বাইনারি, 0 এর বাইনারি কত, তোমার হচ্ছে এই যে 0 0, ধরো যে 0 0 আউটপুট লাইনে হবে, এটা আউটপুট লাইনে 0 0 আছে। আবার সত্য সারণী দেখো D1 লাইনে 1 আছে, এটা 1 আছে, তাই এর বাইনারি মান হচ্ছে 0 1। তারপরে দেখো ঠিক একই ভাবে D2 বা D3, তার বাইনারি ভ্যালু গুলো ওইরকম ভাবে আউটপুট লাইনে আছে। সো এইটা হচ্ছে তোমার একটা কনসেপচুয়াল একটা বিষয়। এখন তোমাদের একটা প্রশ্ন হইতে পারে, একটা এনকোডারের ইনপুট যদি 32 হয়, এনকোডারের এনকোডারের ইনপুট 32, তাহলে আউটপুট কত হবে বলতো, এনকোডারের ইনপুট যদি 32 হয় আউটপুট কত বলতে পারবে তোমরা, আমার স্ক্রিন কি দেখা যায়, এনকোডারের ইনপুট হচ্ছে 32, আউটপুট কত হবে বলো দেখি। আচ্ছা, আমার যদি কথা শোনা যায় তাহলে আউটপুটটা একটু বলো, এনকোডারের ইনপুট 32, আউটপুট কত, এটার আউটপুট আমাকে একটু বলতে হবে। ও আচ্ছা, ও আচ্ছা, এমনি কি স্ক্রিন দেখা যাচ্ছে না, না তাহলে, ও আচ্ছা, বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলছিলাম যে এনকোডারের আউটপুট যদি n হয়, ইনপুট হবে 2 টু দি পাওয়ার n। উল্টো দিকে যদি বলি ইনপুট যদি 2 টু দি পাওয়ার n হয়, আউটপুট হবে n। মানে এখন তোমাদেরকে বলছি যে এনকোডারের ইনপুট যদি 32 হয়, এনকোডারের ইনপুট কত, 32,
তাহলে আউটপুট কত হবে বলো দেখি। আমি স্ক্রিনে এখন লিখতেছি না, আমি জাস্ট মৌখিক ভাবেই বললাম। একটা এনকোডারের ইনপুট যদি 2 টু দি পাওয়ার n হয়, আউটপুট হবে n। আবার যদি এইভাবে বলি যে একটা এনকোডারের আউটপুট যদি n হয়, ইনপুট হবে 2 টু দি পাওয়ার n। এখন ওইটার প্রেক্ষিতে তোমাদেরকে আমি বললাম যে এনকোডারের ইনপুট হচ্ছে 32, তাহলে আউটপুট কত হবে? না, 2 টু দি পাওয়ার 32 হবে না। আচ্ছা, এটা তো বিষয়টা হচ্ছে তোমার n, আমি বলছি n হচ্ছে আউটপুট, ইনপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n। আউটপুট যদি n হয়, ইনপুট 2 টু দি পাওয়ার n, অথবা ইনপুট যদি 2 টু দি পাওয়ার n হয়, আউটপুট n। ভালো করে খেয়াল করো, 2 এর উপরে পাওয়ার হিসাবে আছে n, মানে নাম্বারটা আছে 2 এর উপর পাওয়ার হিসাবে, তো সেটা হচ্ছে ইনপুট। আর আউটপুট হচ্ছে n সংখ্যক। তার মানে কিছুক্ষণ আগে আমি এই যে বললাম না, ধরে ইনপুট যদি 4 হয়, আউটপুট হচ্ছে কত, 2। এখন ইনপুট লাইন হচ্ছে 4, এখন 4 কে আমরা কিভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি। দেখো, 4 4টা ইনপুট লাইন, আউটপুট লাইন 2টা, তাহলে দেখো আউটপুট হচ্ছে 2, তাহলে ইনপুট হচ্ছে 4 কিভাবে আসতেছে, 2। 2 এর উপর পাওয়ার হচ্ছে n, মানে 2 এর উপর পাওয়ার হচ্ছে 2, তাহলে 4। তাহলে আউটপুট হচ্ছে তোমার, যেহেতু 2টা, তাহলে ইনপুট হবে কি, 2, 2 এর উপর পাওয়ার আউটপুটের লাইন নাম্বারটা, 2 টু দি পাওয়ার 2, তার মানে 4। তাহলে আমি কি বলছি, এনকোডারে ইনপুট যদি 32 হয়, আউটপুট কত? তাহলে এখানে আমরা এইভাবে হিসাব করে বলতে পারি না যে 32 কে যদি আমরা 2 এর পাওয়ার হিসাবে লিখতে চাই, 32 কে যদি 2 এর পাওয়ার হিসাবে যদি উপস্থাপন করতে চাই, তাহলে হয় কত, 2 টু দি পাওয়ার 5 হয়। কত হয়, 2 টু দি পাওয়ার 5। কারণ দেখো, 2 যদি 2 বার গুণ করি 4 হয়, 2 যদি 3 বার গুণ করি তাহলে 8 হয়, 2 যদি 4 বার গুণ করি 16 হয়, 2 যদি 5 বার গুণ করি তাহলে 32 হয়। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তাহলে এই যে 5 যেই সংখ্যাটা, এটা হচ্ছে n, মানে n সংখ্যক, অর্থাৎ এনকোডারে ইনপুট যদি 32 হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার যদি 5 হয়, তাহলে আউটপুট কত, আলটিমেটলি তাহলে আউটপুট হচ্ছে 5। মানে আমি যদি বলি যে এনকোডারের কি আউটপুট হচ্ছে তোমার, এনকোডারের ইনপুট হচ্ছে 32, 32 মানে আসলে দেখা যায় 2 টু দি পাওয়ার 5, তাহলে আউটপুট কি হবে, আউটপুট হবে তোমার হচ্ছে 5। যেহেতু 2 টু দি পাওয়ার n এর সংখ্যার কথা বলছি, 2 টু দি পাওয়ার n। এই হচ্ছে তোমার ছোট ছোট প্রশ্ন হইতে পারে। আচ্ছা, এরকম আরো ছোট প্রশ্ন হতে পারে, যেমন ধরো কোনো একটা সার্কিটে আমি 8টা ইনপুট দিলাম, 8টা ইনপুট দিয়ে 3টা আউটপুট পেলাম। কি বলছি, কোনো একটা সার্কিটে আমি পাইছি, ইনপুট দিছি কয়টা, 8টা, আউটপুট পাইছি 3টা। তাহলে এই সার্কিটটার নাম কি হবে বলতো? কোনো একটা সার্কিটে আমি ইনপুট দিছি কয়টা, 8টা, ইনপুট দিয়েছে 8টা, আউটপুট হবে কয়টা, বলো আউটপুট হবে কতটা? বলা যায়, মনে করতে পারতেছো? ইনপুট যদি 8টা হয়, না না, ভালো করে আমি বলতেছি, দেখো, কোন সার্কিটে আমি 8টা ইনপুট দিচ্ছি, 8টা ইনপুট দিয়ে 3টা আউটপুট পাইছি। কি বলছি, আমি 8টা ইনপুট দিয়েছি, 3টা আউটপুট পাইছি। তাহলে এই সার্কিটটার নাম কি হবে বলতো? কিছুক্ষণ আগে বললাম, দেখো, এনকোডারে ইনপুট 32, এনকোডারে ইনপুট কত, 32, 32 মানে কি বলছি, 2 টু দি পাওয়ার 5 বলছি। তাহলে আউটপুট কয়টা পাইছি, 5। মানে 2 টু দি পাওয়ার 5 মানে কি, 2 টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে 5, তাহলে আউটপুট হচ্ছে তোমার 5। তাহলে কিসের এটা, এনকোডারের ইনপুট 32 হলে আউটপুট হচ্ছে 5 হচ্ছে। তাহলে আমি এখন বললাম যে কোনো একটা সার্কিটের ইনপুট হচ্ছে 8টা, আউটপুট হচ্ছে 3টা, তাহলে এই সার্কিটটার নাম কি হবে? এই সার্কিটটাকে আমরা কি সার্কিট বলতে পারি? কেউ কি বলতে পারবে? সাহস করে বলতে হবে সবাইকে, ভুল হোক সঠিক হোক সমস্যা নেই।
কেউ কি সাহস করে বলতে পারবে এটা? আচ্ছা আমি তাহলে বলে দিচ্ছি। এই যে আমি কি বললাম, 8টা যদি ইনপুট হয়, আউটপুট হবে কয়টা? 3টা বলছি, তাহলে এটা তো একটা এনকোডার হবে, তাই না? 8টা মানে কি 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3, আউটপুট হচ্ছে 3টা। তার মানে এনকোডার যেহেতু একটা সার্কিট, তাহলে আমি এটা প্রশ্নটা করছি যে কোন সার্কিটে 8টা ইনপুট, তাহলে আউটপুট 3টা পাচ্ছি, 8টা ইনপুট দিয়ে আউটপুট 3টা পাচ্ছি, তাহলে এই সার্কিটটার নাম কি হবে? এই সার্কিটটার নাম হবে অবশ্যই এনকোডার। আমি বলে দিচ্ছি যে এনকোডারের একটা সার্কিট, এনকোডারের এই বৈশিষ্ট্য আছে যে 2 টু দি পাওয়ার n যদি ইনপুট হয়, আউটপুট হয় n সংখ্যক। মানে আমি বিষয়টাকে ওইভাবে ক্লিয়ার করলাম যে যেহেতু ইনপুট বলছে 8টা, আউটপুট হচ্ছে 3টা, তাহলে এটা একটা কি হইতে পারে, কি সার্কিট হইতে পারে? এটা একটা এনকোডার হইতে পারে। আচ্ছা, এটা তোমার এটাকে আমরা কি বলতে পারি? 8 টু 3 লাইন। 8, 8টা হচ্ছে ইনপুট, 3টা আউটপুট, তাহলে এটাকে বলতে পারি 8 টু 3 লাইন। আমরা এতক্ষণ যেটা দেখলাম, ধরো এনকোডারের বেসিক কিছু বিষয় দেখলাম, এবং ধরো যে 4 টু 2 লাইনের দেখলাম। এখন হচ্ছে একটু 8 টু 3 লাইনের এনকোডার একটু ইয়েটা দেখি। তার মানে কি, আমি যদি একটু বলি 8, ইংলিশে 8 লিখছি, 8 টু 3 লাইন হচ্ছে 8 টু 3 লাইন এনকোডার। তার মানে এটা হচ্ছে 8টা থেকে 3টা লাইন পাবো। এনকোডারে কয়টা পাবো? 8টা ইনপুট দিব, আউটপুট কয়টা পাবো? 3টা। এই যে এনকোডারের ক্ষেত্রে আমরা কিভাবে আসলে আউটপুট পাচ্ছি, কিভাবে ইনপুট দিচ্ছি, তার হচ্ছে একটা কি দিব, তার একটা তোমার এই কি বলবো এটা, ট্রুথ টেবিলটা একটু দেখার চেষ্টা করি। ট্রুথ টেবিলটা একটু দেখি। তো যেহেতু আমার 8টা ইনপুট, আউটপুট হচ্ছে 3টা। এখানে 8টা ইনপুটের কথা কেন আসলো? ধরো 8টাকে আমরা কিন্তু এইভাবে দেখতে পাই, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কি 8, আর এটা কি 2 টু দি পাওয়ার n এর সমতুল্য, দেখো n। তাহলে আমার আউটপুট কয়টা? 3। এটা ধরো যে আউটপুট হচ্ছে 3। তাহলে আমরা যে আউটপুট হচ্ছে n সংখ্যক, মানে ধরো বিষয়টা হচ্ছে এরকম, 2 টু দি পাওয়ার যদি n হচ্ছে আমার ইনপুট হয়, আউটপুট হয় কয়টা? n সংখ্যক। তাহলে আমি 2 টু দি পাওয়ার 3 যদি লিখি, তাহলে ইনপুট আউটপুট হবে নিশ্চয়ই 3টা। এটা হচ্ছে তোমার 8 টু 3 লাইনের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমরা একটু সত্যক সারণী একটু দেখার চেষ্টা করি, বা ট্রুথ টেবিলটা দেখি। তাহলে দেখি আমার 8টা মোট লাইন। তাহলে আমরা একটু ইনপুট আউটপুট একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে ধরো যে এই পরের ঘরগুলো, এটা ধরো প্রথমে এই অংশটুকু ইনপুট, এটা ধরো যে আউটপুট। আচ্ছা, এখানে ধরো কয়টা দিলাম? এখানে আউটপুট ধরো যে 3টা। এক বাঁকা করে আসলো লাইন, বাঁকা করে আসুক, সমস্যা নেই। এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে I0, I1, I2, I3, I4, I5, I6, I7, আর আউটপুট ধরো যে A, B, C। কি বলছি? আমার ইনপুট হচ্ছে 7টা। তাহলে দেখো যে আমি 1, 2, আচ্ছা 3টা ঘর হলো, 4টা ঘর, 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, আরো 2টা ঘর হবে। এলোমেলো হয়ে যায়, এটাই তো সমস্যা। আচ্ছা, একটু দেখি, লেখার চেষ্টা করি। আচ্ছা, আমি বলছি যে
সবগুলো ইনপুট কিন্তু কখনো জিরো হবে না, তাহলে আমরা যদি 0 নাম্বার লাইনটা 1 দিই বাকিগুলো জিরো হবে। তারপরটা যদি বলি যে 0 নাম্বার লাইনটা 0, 1 নাম্বার লাইনটা 1, বাকিগুলো জিরো দিলাম। তৃতীয় নাম্বারের ক্ষেত্রে আছে মানে কম্বিনেশনে দিলাম তোমার 2 নাম্বার লাইনটা 1 দিলাম, তারপরটাতে দিলাম তোমার 3 নাম্বার লাইনটা 1, বাকিগুলো জিরো, তারপরে 0 0 0 0, 4 নাম্বার লাইনটা 1, 5 6 7, 5 নাম্বার লাইনটা 1, 6 7, তারপরটাতে দেখো যে 6 নাম্বার লাইনটা 1, 1 2 3 4 5 6 7 8 নাম্বার লাইনটা 7 নাম্বার লাইনটা 1। আচ্ছা, তাহলে এখন আমি কি বলছিলাম যে যত নাম্বার লাইন ঠিক তার তার হচ্ছে সেই ভ্যালুর সেই সংখ্যক লাইনের বাইনারি ভ্যালুটা আউটপুট সংকেত হিসেবে পাবো। মানে যত নাম্বার লাইনে 1 হবে এর বাইনারি মান হবে তত সংখ্যক আউটপুট লাইনে। তাহলে যে কি প্রথমটা কি বলছে, প্রথমটা যেহেতু আমার কি 0 নাম্বার, প্রথমটা কি আছে 0 নাম্বার লাইন, তাহলে আমার কি আউটপুট কি 0 0 0। তারপরটা দেখা হচ্ছে 1 নাম্বার লাইন, তাহলে 0 0 1। তারপরটা দেখা হচ্ছে তোমার কত নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, তাহলে 0 1 0, 2 এর বাইনারি হচ্ছে 1 0। তারপরটা দেখো দেখো কত নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 0 1 1। তারপরটা দেখা হচ্ছে তোমার 4 নাম্বার লাইন, তাহলে 0 1 1। তারপরটা আছে তোমার 5 নাম্বার লাইন 0 সরি 1, 5 নাম্বার কত, 5 এর ভ্যালু কত 1 0 0, 6 এর ভ্যালু কত 1 0 1, 7 এর ভ্যালু হচ্ছে 1 1 1। আচ্ছা আমি এখানে মনে হয় একটা ভুল লিখলাম, আচ্ছা এখানে 0 1 2 3 4 5, আচ্ছা 5 নাম্বার এখানে 6 7, আচ্ছা আমি মনে হয় একটা ভুল করছি, আচ্ছা এখানে 1 2 3 4 5 6 7 8, এটা 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ তাহলে এটা প্রথমটা 0 গেল, তারপরে 0 0 1 গেল, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 0 0 1, তারপর 0 1 0, 0 1 1, হ্যাঁ 0 1 1 গেছে 3 নাম্বার লাইনে না, হ্যাঁ তারপরটাতে আসছে আচ্ছা এখানে আমি দুইটা 0 1 1, এটা আচ্ছা আচ্ছা, এখানে 1 0 0 হবে, তারপর 1 0 1 হবে, তারপর 1 1 0 হবে, তারপর 1 1 1 হবে। আচ্ছা এটা ঠিক আছে, মানে আমার যত নাম্বার লাইনটা অ্যাক্টিভ থাকবে ঠিক তার বাইনারি সংখ্যক মানে বাইনারি ভ্যালুর সংখ্যক লাইনটা আউটপুট সংকেত হিসাবে আমরা কি করব পাবো। এখন এই যে এটাকে বলা হচ্ছে 8 to 3 লাইন, 8টা ইনপুট থেকে 3টা আউটপুট পাচ্ছি, 8 to 3 লাইন। এখন এই যে সত্য সারণী থেকে আমরা যদি একটু খেয়াল করি, দেখো এই যে সত্য সারণী থেকে আমরা যদি আউটপুটটা খেয়াল করি, দেখো যখন এই এ যখন 1, এই এই লাইন আসো আউটপুটে এ যখন 1, অর্থাৎ এ কখন কখন 1 আছে আমি একটু দাগ দিচ্ছি, দেখো এখানে A1, এখানে A1, এখানে A1, এখানে A1, অর্থাৎ লাস্টের 4টাতে A1 আছে। তাহলে যখন হচ্ছে A1 তখন কোন কোন লাইন অ্যাক্টিভ আছে দেখো, যখন ধরো A এর মান 1, তখন এই যে I4 1 আছে, তারপর কি আছে I5 অ্যাক্টিভ আছে, তারপর I6 অ্যাক্টিভ আছে, I7 অ্যাক্টিভ আছে। তার মানে দেখো এ যখন 1 তাহলে I4, তারপর হচ্ছে I5, I6, I7, এইগুলোর ভ্যালু হচ্ছে 1। তারপরে একটু যখন B1 আছে, আমরা হচ্ছে আউটপুটের দিকে খেয়াল করো, এই যে বি হচ্ছে 1 হচ্ছে 3 নাম্বার লাইন, তারপরে 4 নাম্বার, তারপরে 6 7, অর্থাৎ বি যখন 1, বি যখন 1 তাহলে কে কে অ্যাক্টিভ, তাহলে বি যখন 1 তাহলে দেখো এখানে হচ্ছে তো ওই যে I2, তারপর হচ্ছে তোমার I3, তারপর হচ্ছে তোমার I6, I7।
তাহলে কি হলো, বি যখন 1 তাহলে হচ্ছে আই 2, i3, i6, i7 হচ্ছে 1। তারপরে দেখো সি এর ক্ষেত্রে যদি যাই, সি এর ক্ষেত্রে এটা একটু ছোট করে ইয়ে করতেছি। যখন সি এর ক্ষেত্রে যাচ্ছি, সি যখন 1 হচ্ছে, সি হচ্ছে সি হচ্ছে 1 কোন কোন ক্ষেত্রে, এই যে একটু করতেছি। সি যখন 1 তাহলে দেখো, সি যখন 1 তাহলে আমার ওই সময় অ্যাক্টিভ লাইন কে কে, দেখুন সি 1 এর ক্ষেত্রে অ্যাক্টিভ কে আছে, এই যে এটা হচ্ছে i1, তারপরে দেখো যে এটা হচ্ছে কত, i3, তারপর হচ্ছে i5 এবং হচ্ছে i7। তাহলে কি হলো, i3, তারপর হচ্ছে আচ্ছা i3 আগে i1 আছে, গেল i1, i3, তারপর হচ্ছে তোমার i5 এবং i7 হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি, দেখো আমরা চাইলে কি এগুলোকে কিভাবে লিখতে পারি, যখন এর ভ্যালু এর ভ্যালু যখন দেখো 1, তখন i4, i5, i6 এবং i7 যখন 1 হচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a ইকুয়াল টু i4 যোগ i5 যোগ i6 যোগ i7। তারপরে বিটা যখন 1, তখন দেখো i2 যোগ i3 যোগ i6 যোগ i7। তারপর যখন সি যখন 1, তাহলে দেখ i1 যোগ i3 যোগ i5 যোগ i7। এখন এই যে আমরা একটা সমীকরণের মতো পেলাম, এগুলোর মাধ্যমে কি করবো, আমরা একটা সার্কিট ডিজাইন করবো। সার্কিটটা কিভাবে ডিজাইন করবো দেখি। এরকম 8টা লাইন হবে, একটা লাইন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ধরো এটা কত, i0, i1, i2, i3, i4, i5, i6, i7। এই যে 7টা লাইন। এখন আমার ওই যে একটু খেয়াল করতে হবে সমীকরণের দিকে। দেখো কোন সমীকরণের দিকে খেয়াল করব, এই যে এখানে যে আমরা কি পাইছি, এ মানে কি, এ হচ্ছে i4, i5, i6, i7, বি মানে i2, i3, i6, i7, সি মানে i1, i3, i4, i5, i7। এই যে এগুলোর কি আমার যোগফল। যোগফল বলতে আসলে কি, অর গেট। তাহলে এখন আমরা যখন আউটপুট এ দেখাবো, আউটপুট এর সাথে কি এফ i4, i5, i6 এবং i7 থেকে ইনপুট আসবে। তাহলে দেখো i4 থেকে একটা লাইন আসলো, i5 থেকে একটা লাইন, i6 থেকে একটা লাইন, i7 থেকে একটা লাইন। এই 4টা ইনপুট কি একটা অর গেটের মধ্য দিয়ে যে একটা আউটপুট হিসাবে দেখাবো, সেটা হচ্ছে আমার এ। তারপর বি এর ক্ষেত্রে কি কি আছে, i2, i3, i6, i7। তাহলে এখন বি এর ক্ষেত্রে আউটপুট গুলো কোথা থেকে আসবে, দেখো i2 থেকে একটা লাইন আনলাম, তারপর হচ্ছে কি i3 থেকে একটা লাইন আনলাম, তারপর হচ্ছে i6 থেকে একটা লাইন আনলাম, তারপর হচ্ছে কি i7 থেকে একটা লাইন। এই 4টা ইনপুট আর একটা অর গেটের মাধ্যমে বি। তারপরটাতে দেখো ওই হলো সি। সি এর ক্ষেত্রে i1, i3, i5 এবং i7। তাহলে i3 থেকে i1 থেকে আনি একটা ইনপুট, তারপরে i3 থেকে একটা, তারপর ধরো যে i5 থেকে একটা, i7 থেকে একটা। এই 4টা মিলে আর একটা, ধরো যে এখানে একটা অর গেট, এই আউটপুট হচ্ছে সি। এইভাবে হচ্ছে কি আমার 8 to 3 লাইনের লজিক সার্কিটটা আমরা ডিজাইন করতে পারি। তো আমরা যখন প্রথমে ওই যে 4 to 2 লাইন যখন দেখছিলাম, তো বিষয়টা এরকমই। দেখো এই যে এখানে কি করছিলাম, যখন আমার এ হচ্ছে কি ছিল, এটা একটু আমরা অন্য কালার দিয়ে দেখার চেষ্টা করি। এল এর ক্ষেত্রে যখন এ যখন 1 ছিল, এ যখন 1 ছিল তখন কোন কোন লাইন অ্যাক্টিভ, D1 অ্যাক্টিভ, এবং হচ্ছে তোমার কোন লাইন, এ যখন অ্যাক্টিভ, সরি এটা হচ্ছে
ডি টু, সরি এটা ডি টু, ডি টু এবং ডি থ্রি। দেখো তাহলে হচ্ছে কি, এ বলতে তাহলে ডি টু যোগ ডি থ্রি, এই যে সেই এ ইকুয়াল টু ডি2 ডি3 লিখছিলাম। তারপরটা দেখো যখন বি হচ্ছে ওয়ান, বি ওয়ান এটাতে, বি ওয়ান যখন ওয়ান, সরি বি যখন ওয়ান তখন হচ্ছে কি আমার কয় নাম্বার লাইন ছিল, ডি1 এবং ডি3, এই যে ডি1 এবং ডি3, তাহলে আমরা বি ইকুয়াল টু ডি1 এবং ডি3 যোগ করছিলাম। তো সেই হিসাবে আমরা এই কি সার্কিটটা ডিজাইন করেছিলাম। মোটামুটি আমার এনকোডারের যে কনসেপচুয়াল বিষয়টা সেটা আমরা হচ্ছে দেখার চেষ্টা করেছি। সো এখানে একটু নিজেরা একটু পড়তে হবে। এখানে আমরা যে সার্কিট ডিজাইন করতেছি বা ট্রুথ টেবিল গুলো সাজাচ্ছি বা ট্রুথ টেবিল গুলো পাচ্ছি, বা ধরো যে আউটপুট গুলা আমরা কিভাবে বা সমীকরণ আকারে পাচ্ছি সেখান থেকে সার্কিট ডিজাইন করতেছি। তো সেখানে অবশ্যই আমার কনসেপচুয়াল বিষয়টা হচ্ছে যে এনকোডারের যে বৈশিষ্ট্যটা, যে এনকোডারের অনেকগুলো ইনপুট থাকবে যার মধ্যে মাত্র একটা অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ যে কোনো মুহূর্তে একটা অ্যাক্টিভ, মানে একটা ওয়ান থাকবে বাকিগুলো সব জিরো। আমি যেমন এই যে ঘরগুলো দেখাইলাম, যে সবগুলোতে কি সবগুলো কি জিরো না, যে কোনো একটা ওয়ান বাকিগুলো জিরো। আবার আরেকটা কথা কি আছে, সবগুলো একই সময় সবগুলো শূন্য হতে পারবে না। মনে করো যে প্রথম ক্ষেত্রে সবগুলো কিন্তু শূন্য নয়, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সবগুলো শূন্য নয়। এইভাবেই কোন লাইনের প্রেক্ষিতে আমার কি হচ্ছে আউটপুটটা মানে আমরা পাচ্ছি, কোনগুলো ওয়ান থাকলে বা কোনগুলো অন থাকলে আমরা তোমার কি পাচ্ছি, আউটপুট গুলো পাচ্ছি। তো সেটার উপর বেস করে আমরা কি করবো, আমরা তো ট্রুথ টেবিলটা সাজাইলামই, এবং সেটার উপর ভিত্তি করে মিন টার্ম ইকুয়েশন গুলো পাইলাম, এবং আমরা সেটার উপর ভিত্তি করে সার্কিট ডিজাইন করলাম। এখন যখন সত্যক সারণী বা ট্রুথ টেবিলটা কি করলাম লিখতেছি, তো সত্যক সারণীর সময় আমার খেয়ালটা কি করতে হচ্ছে, কত নাম্বার লাইন আমার কি আছে অ্যাক্টিভ আছে বা কত নাম্বার লাইনে ওয়ান আছে, সেই লাইন নাম্বারের উপর ভিত্তি করে আমার আউটপুটটা হবে কি তার বাইনারি সংখ্যক ভ্যালু। যেমন আমার যদি 1 নাম্বার লাইন অ্যাক্টিভ থাকে বা 0 নাম্বার লাইন যদি আমার অ্যাক্টিভ থাকে, তাহলে 0 এর সমতুল্য যে বাইনারি সংখ্যা হয়তো 0 0, তাহলে সেটা হচ্ছে আমার আউটপুট হবে, অর্থাৎ A0 B0। তারপরে যদি এটা যদি আমার চারটা মানে দুইটা আউটপুটের ক্ষেত্রে হয়, আর যদি তিনটা আউটপুটের ক্ষেত্রে হয় তাহলে 0 0 0, A0 B0 C0। এখন যদি আমার তোমার 1 নাম্বার লাইন কি হয় অ্যাক্টিভ থাকে, তাহলে আবার কি হবে আউটপুটের ক্ষেত্রে, কি একের বাইনারি ভ্যালু কত, 0 0 1, বা দুইটার ক্ষেত্রে যদি হয়। মার্শিয়া কেবল আসসালামু আলাইকুম। মার্শিয়া কেবল ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাস তো আরো আগে। আচ্ছা, দাদা সমস্যা নেই, আমরা ক্লাস তো প্রায় শেষের দিকে আসছি, সমস্যা নেই। আচ্ছা যতটুকু হোক, ক্লাস রেকর্ডেড আছে, সমস্যা নেই। আচ্ছা কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা এনকোডারের ক্ষেত্রে কি হচ্ছে, কনসেপচুয়াল বিষয়টা কি, আমার যত নাম্বার লাইন অ্যাক্টিভ থাকবে তার তত সংখ্যক যে বাইনারি ভ্যালুটা সেটা আমার আউটপুটে আসবে। ধরো আমার যদি 2 নাম্বার লাইন যদি অ্যাক্টিভ থাকে, ধরো অর্থাৎ ডি টু যদি ওয়ান হয়, তাহলে আমার আউটপুট কি হবে, এর বাইনারি কত, এর বাইনারি হচ্ছে তোমার 1 0। তাহলে ধরো যদি দুইটা আউটপুট হয়, তাহলে এ এবং বি যদি আউটপুট হয় তাহলে A1 B0। আর যদি আমার কি হয় তিনটা যদি আউটপুট হয়, তাহলে 0 1 0, অর্থাৎ A0 B1 C0। আমি যদি এখন সেভেনের কথা যদি বলি, 1 I7, ধরো এখানে I7, 7 নাম্বার লাইনটা আমার কি অ্যাক্টিভ, তাহলে সেই ক্ষেত্রে আউটপুট হবে 7-এর বাইনারি কত, 1 1 1, তাহলে A1 B1 C1। এই হচ্ছে আমার ইনপুটারের কনসেপ্ট। আচ্ছা আজ একটা শেষ হোক, আমি একটু আচ্ছা দেখি কতটুকু করা যায়।
أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح আচ্ছা, আমরা তো ওখানে কি করলাম, এনকোডারের কনসেপ্টটা জানার চেষ্টা করলাম। তো আরো কিছু টপিকস আছে যার মধ্যে একটা আছে ডিকোডার, রেজিস্টার, এরকম কাউন্টার, এরকম কিছু আছে। সো ডিকোডারটা আজকে শুরু করছি না। সো এনকোডারটা আগে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আমি এখানে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি এরপরে তোমরা নিজেরা বই একটু দেখবে। তো দেখে এনকোডারের বিষয়টা ইনশাল্লাহ দেখার চেষ্টা করবে। এরপরে অন্যদিন আমরা ডিকোডারটা দেখবো। দুইটা একসাথে দেখাতে গেলে হয়তো তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তো আগে একটা বিষয়টা ক্লিয়ার হোক। আমি এখন একটু কি করতেছি, চতুর্থ অধ্যায়ের একটু কনসেপচুয়াল বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করতেছি। চতুর্থ অধ্যায়টা কি, যেহেতু যেহেতু বিএমসি মহিলা কলেজে তোমাদের 16 তারিখ থেকে পরীক্ষা আছে, তো এখানে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় আছে। তো এগুলো একটু কিছু কিছু বিষয় অন্তত তোমাকে শেষ করা উচিত। সেটার প্রেক্ষিতে একটু চেষ্টা করছি। ওয়েব ডিজাইনের ধারণার মধ্যে যদি আমরা আসি, তো এখানে একটা কনসেপ্ট বিষয় হচ্ছে তোমার ওয়েব পেজ। কি ওয়েব পেজ, পিএজি। ওয়েব পেজ জিনিসটা কি? তো আমরা বলতে পারি একটা এক ধরনের ডকুমেন্ট। ওয়েব পেজ বলতে আমরা বলতে পারি এক ধরনের ওয়েব ডকুমেন্ট। তো সেটা কোথায় থাকতে পারে? বিভিন্ন দেশের সার্ভারে থাকতে পারে, এবং যারা ইন্টারনেট ইউজার বা ব্যবহারকারী তারা ব্রাউজারের মাধ্যমে সে কি করতে পারে, ওই ওয়েব পেজ গুলো যে কোনো জায়গা থেকে দেখতে পারবে। আমরা যে ধরো কোনো একটা ওয়েবসাইট সার্চ করি, মানে ধরো কোনো একটা কিছু সার্চ করি, একটা ইনফরমেশন আসে, যে সেই ইনফরমেশনটা আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি, তাই না? তো নিশ্চয়ই এটা কোনো না কোনো সার্ভারে আছে, সার্ভারে রাখা আছে। এখন সার্ভার জিনিসটা কি? সার্ভার বিষয়টা হচ্ছে তোমার সার্ভ করে। সার্ভার মানে হচ্ছে সার্ভ করা। তো সার্ভার কি একটা এক ধরনের কম্পিউটার, যে কি করে, সার্ভ করে। তো কোনো একটা কম্পিউটারে যে কোনো জায়গায়, সেটা আমাদের বাংলাদেশে হতে পারে, যে সেটা বিদেশে দেশ বিদেশের বা বিশ্বের যে কোনো জায়গায় এই সার্ভার কম্পিউটারটা কি হইতে পারে, থাকতে পারে। তো এটা হচ্ছে তোমার একটা ডকুমেন্ট, ওয়েব ডকুমেন্ট আমরা বলতে পারি। আচ্ছা, এখন আরেকটা বিষয়, আমরা যে ধরো যে ওয়েবসাইট বলি না, ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্ট, সেটা একরকম বিষয় গেল, একটা বিষয় গেল। এখন ওয়েবসাইট কি? ওয়েবসাইটটা হচ্ছে যে একই ডোমেইনের আন্ডারে আমরা কি করতেছি, সার্ভারে রাখা এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি। মানে ধরো একটা নির্দিষ্ট ঠিকানার আন্ডারে একটা সার্ভার রাখতেছি, মানে একটা ঠিকানা, ওয়েব ঠিকানা। তো সেই ঠিকানার আন্ডারে
সার্ভারে রাখতেছি। ধরো যে আমি যে কম্পিউটার থেকে বা যে ল্যাপটপ থেকে তোমাদেরকে পড়াচ্ছি, এটার একটা নির্দিষ্ট ধরো যে কোন একটা ফাইলের বা কোন একটা ফোল্ডারের মধ্যে কিছু ইনফরমেশন আছে। তো একই ঠিকানার আন্ডারে আমার কম্পিউটারে রাখা, ধরো যে এই তৃতীয় চ্যাপ্টার নিয়ে একটা ডকুমেন্ট, চতুর্থ চ্যাপ্টার নিয়ে একটা ডকুমেন্ট, পঞ্চম চ্যাপ্টার নিয়ে একটা ডকুমেন্ট, ধরো যে এই চতুর্থ চ্যাপ্টারে একটা পেজ, তৃতীয় চ্যাপ্টারে একটা পেজ, পঞ্চম চ্যাপ্টারে একটা পেজ। এই যে তিনটা চ্যাপ্টারের একাধিক পেজকে আমরা একসাথে কি বলতে পারি, একটা ওয়েবসাইট বলতে পারি। ধরো যে তৃতীয় চ্যাপ্টারে একটা পেজ, ওয়েব পেজ, চতুর্থ চ্যাপ্টারে একটা ওয়েব পেজ, তারপরে তোমার পঞ্চম চ্যাপ্টারে একটা ওয়েব পেজ। এগুলোকে একটা নির্দিষ্ট সার্ভারে আমরা রাখতেছি একটা নির্দিষ্ট ঠিকানার অধীনে, সেইটাকে আমরা কি বলতে পারি, ওয়েব সাইট। তারপরে আরেকটা আছে কি, তোমার হোম পেজ। একটা ওয়েবসাইট গেল, তারপরে তোমার হচ্ছে কি হোম পেজ। সো হোম পেজ জিনিসটা কি, আমরা যখন একটা ওয়েবসাইট ওপেন করি, ওয়েবসাইটে ঢুকলে প্রথম যে পেজটা ওপেন হবে সেটাকে বলা হচ্ছে তোমার হোম পেজ। ধরো যে আমরা কোনো একটা ওয়েবসাইট সার্চ করতেছি, সার্চ করার পর প্রথম যে পেজটা আসে সেটাই তোমার কি ওয়েব ওয়েবসাইটের হোম পেজ। আচ্ছা, আমরা তো তোমার আরেকটা বিষয় একটু একটু বলি তোমার। আমরা যে ওয়েবসাইটে বিভিন্ন রকম ওয়েব ডকুমেন্ট পাই, যেমন পিডিএফ ডকুমেন্ট, তারপরে তোমার ধরো যে এমপি থ্রি ডকুমেন্ট বা হাবিজাবি আরো অনেক কিছু আমরা পাইতেই পারি। এই যে পিডিএফ বলি, যে পিডিএফ ডকুমেন্ট বা বিভিন্ন ধরনের পেজ পাচ্ছি পিডিএফ। তো পিডিএফ এর ফুল মিনিং কি জানো? পিডিএফ এর ফুল মিনিং হচ্ছে তোমার পোর্টেবল ডকুমেন্ট ফাইল। পিডিএফ পোর্টেবল, PORTABL, পোর্টেবল ডকুমেন্ট ফাইল। এখন এই যে আমরা ওয়েবসাইটের ঠিকানা বলতেছি না, ঠিকানাকে আমরা অনেক সময় কি বলি, ইউআরএল বলি। কি বলি? ইউআরএল। ইউআরএল এর পূর্ণরূপ কি জানো? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমরা যে ঠিকানার কথা বলতেছি, ধরো যে www.facebook.com, এটাকে আমরা কি বলতে পারি, ইউআরএল ও বলতে পারি। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন এই যে আমরা ওয়েব পেজ গুলো পাচ্ছি, ওয়েব পেজের বিভিন্ন উপাদান আছে। তার মধ্যে একটা আইপি অ্যাড্রেস আছে, তারপরে আমরা যে ট্রিপল ডব্লিউ বলতেছি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ট্রিপল ডব্লিউ। আমরা ট্রিপল ডব্লিউ যেটা বলতেছি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে এই যে আমরা যে ওয়েবসাইটের ঠিকানা বলতেছি, এটার কিছু কি আছে, আইপি অ্যাড্রেস আছে। তো এই রিলেটেড বেশ কিছু তোমাদের কিছু জিনিস পড়তে হবে, টুকটাক বিষয়গুলো, সেগুলো তোমাদের বইয়ের মধ্যে দেবো। ওয়েব সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সার্ভার, ক্লায়েন্ট, ওয়েব পোর্টাল, এগুলো কি কি জিনিস, ডোমেইন নেম কি, তো এগুলো একটু তোমরা একটু রিডিং করবা। রিডিং করে ওয়েবসাইটের প্রকারভেদের আগ পর্যন্ত কিছু বিষয় আলোচনা আছে। ওয়েবসাইটের কাঠামোর আগ পর্যন্ত ওয়েবসাইটের প্রকারভেদ আছে। তার মধ্যে একটা স্ট্যাটিক ওয়েবসাইট, তারপর ডায়নামিক ওয়েবসাইট। তো এগুলো একটু রিডিং পড়বা, হ্যাঁ। রিডিং করে আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে এগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকের বিষয়ে কি কোনো প্রশ্ন আছে? ক্লাস হয়তো এখনই ডিসকানেক্টেড হয়ে যাবে। তো যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা এখানে কি করতে পারি, তো আজকে ক্লাসটা রাখতে পারি ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে, ওটা আমি ইনশাআল্লাহ ইউটিউব লিংক করে আমি ওটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। সওদার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে এখানে রাখছি। সবাইকে ভালো থাকো। আসসালামু আলাইকুম।